আজকে আমাদের ফিজিক্স অধ্যায় 3 বল এই অধ্যায়টার উপর ক্লাস হবে। তো আমরা লাস্ট ক্লাসে গতি অধ্যায়টা শেষ করছি এবং এর উপর তোমরা পরীক্ষা দিছো। তো যারা ভালো করছো তাদেরকে ধন্যবাদ, কিন্তু কয়েকজনের পরীক্ষাটা খারাপ করছো। তো ভাইয়া তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা পরীক্ষাটা খারাপ করছো ওই অধ্যায়টা তোমরা আরেকবার রিভাইজ করো, যেহেতু এখন সময় আছে, স্কুল বন্ধ। তো তোমরা ওই অধ্যায়টা আরেকবার রিভাইজ করো, কারণ যতদূর জানতে পারছি তোমাদের মার্চ, এখন তো এপ্রিল মাস চলে, মে জুনও তোমাদের স্কুল খোলে কিনা সন্দেহ আছে। তো যেহেতু এই সময়টা বন্ধ, তোমরা ওই অধ্যায়টা আরেকবার রিভাইজ করো এবং যে অঙ্কটা তুমি পারো নাই ওই অঙ্কটা তুমি সলভ করো, বা ওই রিলেটেড যে থিওরিগুলো আমরা পড়াইছি ওই শীট থেকে, নোট থেকে তুমি ভালো করে পড়ে নাও। তো আমরা এই অধ্যায়টা শুরু করি। আমরা আজকে হচ্ছে বল এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব। তো এই অধ্যায়টা হচ্ছে আমাদের ফিজিক্সের একটা ফান্ডামেন্টাল অধ্যায়, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং এখানে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে ফিজিক্সের একেবারে বেসিক জিনিসগুলো আলোচনা করা হয়েছে। অর্থাৎ তুমি যদি এই জিনিসগুলো বুঝো, তোমার জন্য সায়েন্স এবং সামনে তোমার জন্য আরো সুবিধা হবে। যেমন তুমি যখন কলেজে যাবা বা ইউনিভার্সিটিতে যাবা, এই ক্লাস আজকে যে অধ্যায়টা এখানকার বেসিকগুলো ক্লিয়ার থাকলে তোমার সামনের দিনের পড়াশোনাগুলো তোমার জন্য সহজ হবে। তো বল নিয়ে পড়াশোনার আগে, যে বল কি বা বল কত প্রকার, বল কি, কিভাবে কাজ করে, আমাদের উপর বলের প্রভাব কি, এই জিনিসগুলো পড়ার আগে আমাদেরকে আরেকটা জিনিস পড়তে হবে, এটা হচ্ছে আমাদের জড়তা। তো আমাদেরকে বল কি এই জিনিসটা পড়ার আগে আমাদেরকে জড়তা কি এই জিনিসটা আমাদেরকে পড়তে হবে। তো জড়তা ওয়ার্ডটার সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত না। যেমন মনে করো তুমি হচ্ছে কার্টুন দেখতেছো বা টিভি দেখতেছো, পড়াশোনা না করে বসে বসে টিভি দেখতেছো। তো তোমার আম্মু বললো যে টিভি দেখা বন্ধ করো, তুমি পড়তে বসো। এখন তুমি কি করলা যে না আমি টিভি দেখবো, একটা ভালো মুভি চলতেছে বা একটা ভালো নাটক চলতেছে, তুমি কি করলা যে না আমি এখন টিভি দেখবো। এই যে তুমি কি করলা, তোমার আম্মার কথাটাকে মানলা না, অর্থাৎ তুমি টিভি দেখতেছো, তুমি টিভি দেখতেই চাচ্ছ। এই যে তোমার এই ঘটনাটা, এটাকে আমরা বলি হচ্ছে জড়তা। তারপরে মনে করো হচ্ছে তুমি ঘুমাচ্ছ, তোমাকে ডাকতেছে যে উঠো, পড়তে বসো পড়তে বসো। তুমি কি করলা যে না আমার ভালো লাগতেছে না, আমি এখন ঘুমাবোই। তার মানে তুমি ঘুমাচ্ছ, তুমি চাচ্ছ যে তুমি এখন ঘুমাবাই। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে জড়তা। তো এই জিনিসটা আলটিমেটলি কি, যে তুমি যেভাবে আছো ঠিক ওইভাবেই থাকতে চাই আমরা। অর্থাৎ প্রকৃতিতে প্রত্যেকটা বস্তুই সে যেভাবে আছে ওইভাবেই থাকতে চায়। এই ধর্মটাকে আমরা বলি হচ্ছে জড়তা। যেমন তুমি মনে করো তোমার বাসার তুমি ফ্যানটা চলতেছে, ঘুরতেছে। এখন তুমি যদি তাকে সুইচ অফ না করো, তাহলে বলো তো এই ফ্যানটা কি কখনো থামবে কিনা? না, এটা চলতেছে, সে চলতেই থাকবে। আবার এইখানে ভাইয়া একটা কলম রেখে দিছি, এটাকে তুমি কিছুই করতেছো না, বলতে এই কলমটা এখান থেকে সরবে কিনা? অবশ্যই না। অর্থাৎ কলমটা যেভাবে আছে সে আজীবনে এভাবে শুয়েই থাকবে। তাহলে এই ধর্মগুলোকে আমরা বলি হচ্ছে জড়তা। তাহলে আমরা বইয়ের ভাষায় যদি আবার একটা সংজ্ঞাটা দেখি, তাহলে তোমরা খেয়াল করো, আমরা এবার বইয়ের ভাষায় যদি আসি, তোমরা এই সংজ্ঞাটা লিখে নাও খাতায়। যে কি বলা হচ্ছে, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা। অর্থাৎ তুমি টিভি দেখতেছো, তোমার মন চায় যে আমি সারাক্ষণ টিভি দেখি, তাহলে তোমার যে প্রবণতা বা সে অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে বলি হচ্ছে আমরা জড়তা। তাহলে আমরা, এটা হচ্ছে বইয়ের ভাষায় সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে। তাহলে জড়তা কি, আমরা যেভাবে আছি সেভাবে থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে আমরা বলবো হচ্ছে জড়তা। এখন এই জড়তাটাকে আমরা দুই ভাগে ভাগ করি। তাহলে জড়তাকে আমরা দুই ভাগে ভাগ করি, জড়তা। তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার স্থিতি জড়তা, আর আরেকটা হচ্ছে গতি জড়তা। তাহলে খেয়াল করো, আমরা জড়তাকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। তো খেয়াল করো, আমরা জড়তাটাকে আমরা কি করলাম, দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। খেয়াল করো, তুমি নাম থেকেই বুঝতেছো, স্থিতি মানে স্থির আর গতি মানে গতিশীল।
অর্থাৎ আমরা আগে এভাবে বুঝি যে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতাটা তাকে বলবো আমরা স্থিতি জড়তা। আর গতি জড়তা কি, যে একটা বস্তু গতিশীল আছে তাহলে সে আজীবন গতিশীল থাকতে চাবে, এই ধর্মটাকে আমরা বলি হচ্ছে তার গতি জড়তা। তাহলে আসো এবার আমরা বইতে কিভাবে বলছে খেয়াল করো, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাটাকে আমরা বলি স্থিতি জড়তা, অর্থাৎ সে স্থির থাকলে আজীবন চাইবে সে স্থিরই থাকতে। আবার গতিশীল গতি জড়তা কোনটা, গতিশীল বস্তু চিরকাল তার গতি বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে হচ্ছে গতি জড়তা। অর্থাৎ একটা বস্তু যদি গতিশীল থাকে সে আজীবন চাইবে হচ্ছে গতিশীল থাকতে, তাহলে এই ধর্মটাকে আমরা বলি হচ্ছে তার গতি জড়তা। তো খেয়াল করো আমরা এখন জড়তার কিছু ধর্ম নিয়ে যদি আমরা পড়াশোনা করি, তো তোমরা হচ্ছে ভিডিওটা স্টপ করে এই জিনিসগুলো আগে একটু লিখে নাও। আমরা জড়তার 3টা ধর্ম আছে, তো ভাই এখন বুঝাই দিচ্ছি তোমাদেরকে। তো প্রথম যে ধর্মটা বলা হচ্ছে যে বস্তু জড়তা বেশি তাকে গতিশীল করা, বেগ হ্রাস বা বৃদ্ধি করা কিংবা স্থির করা তত কঠিন। এই জিনিসটা কি বলছে খেয়াল করো। মনে করো তুমি হচ্ছে একটু ঘাড় তেরা, তোমার আম্মু তোমাকে যতই পড়তে বলুক না কেন, বলো তো যে বেশি তেরামি করে তাকে তুমি, তোমার হচ্ছে ধরো টিভি দেখতেছো, তোমাকে বললো যে তুমি পড়তে বসো, এখন তোমার রাগ বেশি তোমার, তাহলে তোমাকে হচ্ছে তোমার আম্মু যতই বলুক না কেন তোমাকে ওই টিভি রুম থেকে কিন্তু তোমার পড়ার টেবিলে আনতে পারবে না। অর্থাৎ জড়তা বেশি, তাহলে আমরা এই কথার মানে বুঝবো হচ্ছে সে যদি স্থির থাকে তাহলে তাকে গতিশীল করতে তোমার হচ্ছে বেশি কষ্ট হবে, আবার সে যদি গতিশীল থাকে তাহলে তাকে স্থির করতে তোমার বেশি কষ্ট হবে। তাহলে তুমি যখন বুঝবা যে তোমাকে বলা হলো যে কোন একটা বস্তুর জড়তা বেশি, তাহলে তুমি এখান থেকে কি বুঝবা, এই কথা দ্বারা তুমি বুঝবা যে বস্তুটা যদি স্থির হয় তার মানে তাকে গতিশীল করতে তোমাকে কষ্ট বেশি করতে হবে, আবার ওই বস্তুটা যদি গতিশীল থাকে তাহলে তোমাকে তাকে স্থির করতে বেশি পরিমাণ কষ্ট করতে হবে। খেয়াল করো আমাদের এখানে 2টা বস্তু আছে, মনে করো একটা হচ্ছে ভাইয়ের হাতের এই কলমটা আর আরেকটা হচ্ছে তোমার এই তালা। তো এই তালাটার ভর অবশ্যই এই কলমের ভরের তুলনায় অনেক বেশি। তো তুমি খেয়াল করো আমরা ধরে নিলাম এই কলমটাও স্থির আছে, খেয়াল করো তুমি, আর এই তালাটাও আমাদের কি আছে, স্থির আছে। তাহলে বলো তো এদের মধ্যে এখন যে জড়তাটা কাজ করতেছে তাহলে ওইটাকে আমরা কি জড়তা বলবো, আমরা এটাকে বলবো হচ্ছে স্থির জড়তা বা স্থিতি জড়তা। অর্থাৎ এখন তুমি এই 2টা বস্তুকে যদি গতিশীল করতে চাও তাহলে খেয়াল করো তো তুমি এই মার্কারটাকে হালকা একটু টোকা দিলে দেখো সে গতিশীল হয়ে যাচ্ছে, কিন্তু সেম পরিমাণ টোকাটা যদি আমরা তালাটাকে দিই খেয়াল করো তালাটা গতিশীল হচ্ছে না। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারি, এখন তুমি খেয়াল করো তো তালাটাকে যদি গতিশীল করতে চাও এইখানে যে পরিমাণ টোকা দিছো তার থেকে অনেক বেশি পরিমাণ এখানে দিতে হবে। যেমন আমরা যদি এটাকে ধাক্কা দিই তাহলে সে হচ্ছে কি হচ্ছে তার অবস্থানটা পরিবর্তন করতেছে, বা আমরা বলতে পারি সে তার জড়তার পরিবর্তন করতেছে। তাহলে তুমি এখন খেয়াল করো তো এই বস্তুটার ভর বেশি আর এই বস্তুটার ভর কম, তাহলে যার ভর কম তার জড়তার পরিবর্তন তুমি চাইলে সহজেই করতে পারো, আর যার ভর বেশি তার জড়তার পরিবর্তন তুমি সহজেই করতে পারো না। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে জড়তাটা নির্ভর করে হচ্ছে বস্তুর ভরের উপর, যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি আর যে বস্তুর ভর কম তার জড়তা কম। এই কথার মানে হচ্ছে যে তোমার জড়তা কম মানে কি, তুমি দেখো চাই তাকে সহজে তার অবস্থার পরিবর্তন করতে পারতেছো, কিন্তু জড়তা বেশি তুমি তাকে চাইলে তার অবস্থার পরিবর্তন করতে পারতেছো না। তাহলে খেয়াল করো আমরা মাত্র যে তালা এবং মার্কারের যে উদাহরণটা দেখলাম, তাহলে এইখান থেকে আমরা দেখো দ্বিতীয় ধর্মটা বলতে পারি যে ভর হচ্ছে বস্তু জড়তার পরিমাপ। তো এই জিনিসটা তোমাদের মাঝে মাঝে পরীক্ষাও ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, তো আসলে তোমরা লিখতে পারবা। তো আমরা 2 নাম্বার এবং 3 নাম্বারটা তোমরা একসাথ করে হচ্ছে এই ব্যাখ্যাটা লিখবা। দেখো 3 নাম্বারে আমরা কি বলতেছি, তুমি খেয়াল করো আমরা উদাহরণটাতে মাত্র দেখলাম যে তালাটার ভর বেশি, তাহলে তার কি ছিল, জড়তা বেশি ছিল। দেখো যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। একইভাবে আমাদের মার্কারের কি ছিল বলতো, ভর কম ছিল। একইভাবে যে বস্তুর ভর কম তার জড়তা কম। তাহলে আমরা ওই উদাহরণটাতেও দেখলাম যে তালাটাকে তুমি তার অবস্থান পরিবর্তন করতে কষ্ট বেশি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝে নিলাম যে যার জড়তা বেশি তাকে তুমি যদি অবস্থার পরিবর্তন করতে চাও তাহলে তোমার কষ্ট বেশি হবে, আর যার জড়তা কম তার অবস্থার পরিবর্তন করতে চাইলে তোমার কষ্ট কম করতে হবে। তো
তো খেয়াল করো, আমরা এতক্ষণ জড়তা নিয়ে যা পড়লাম তার কিছু উদাহরণও তুমি বলতে পারো, আবার হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন বলতে পারো। এখান থেকে 4টা ব্যাখ্যামূলক প্রশ্ন ভাইয়া লিখছি। তো এই জিনিসগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, তো তোমরা একটু ভালো করে বুঝো। ভাইয়া প্রথমে একটা একটা করে বুঝাচ্ছি। তো ফার্স্টে খেয়াল করো, আমরা হচ্ছে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পিছনের দিকে হেলে পড়েন কেন, এটা আমরা সচরাচর সবসময় দেখি। মনে করো তুমি বাসে বসে আসছো, বাস হঠাৎ চালা শুরু করলো, দেখি যে আমরা এভাবে পিছনের দিকে হেলে পড়ি। আবার মনে করো তুমি বাসে বসে আসছো, বাস অনেক স্পিডে চলতেছে, হঠাৎ বাস ব্রেক করছে, এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা এভাবে সামনের দিকে হেলে পড়ি। তারপরে তুমি দেখবা যে গাড়ি যখন চালায় আমাদের বলা হয় যে নিরাপত্তার সাথে আমরা সিট বেল্ট পরুন। তাহলে কেন সিট বেল্ট পরতে হয়, আমরা এই ব্যাখ্যাগুলো আজকে দেখব। তো আসো আমরা যদি ফার্স্টে প্রথমটাতে যাই, যে বাস যখন চলতে শুরু করে আমরা পিছনের দিকে কেন চলে যাই। তো খেয়াল করো, তো এই ভাইয়ার হাতটাকে মনে করো তুমি হচ্ছে বাস, আর এটা মনে করো তোমার হচ্ছে বডি। তো তুমি যখন বাসে এভাবে সংযুক্ত থাকো, তুমি খেয়াল করো তো বাসে যখন আমরা বসে থাকি, বাস এবং তোমার বডির নিচের প্রান্ত দেখো বাসের সাথে যুক্ত আছে। তাহলে তুমি খেয়াল করো তো তোমার বডির নিচের প্রান্ত এবং বাস একই সাথে যুক্ত আছে, কিন্তু আমাদের বডির উপরের প্রান্তটা খেয়াল করো সে বাসের সাথে যুক্ত নাই, সে শূন্য অবস্থায় এভাবে ফ্লেক্সিবল, সে লড়াচড়া করতে পারে, কিন্তু এই প্রান্তটা বাসের সাথে শক্তভাবে আমরা বসে আছি। তাহলে তুমি খেয়াল করো তো, তাহলে তুমি বসে আছো, তার মানে তোমার পুরো বডিটা কি আছে বলো তো, এখন স্থির অবস্থায় আছে, বাসও স্থির, তুমিও স্থির। তাহলে তোমার মধ্যে এখন যে জড়তাটা কাজ করতেছে সেটা হচ্ছে কি জড়তা, স্থিতি জড়তা। তাহলে তোমার ফুল বডি চাইবে কি বলতো, আজীবন স্থিরই থাকতে, কারণ এটাই হচ্ছে তার ধর্ম। এখন বাসটা যখন চলতে শুরু করে, খেয়াল করো তো বাসের সাথে তোমার বডির নিচের প্রান্ত যুক্ত, তাহলে বাস যখন হঠাৎ চলতে শুরু করে তাহলে তোমার বডির নিচের প্রান্তটা সামনের দিকে গতিশীল হয়ে যায়, কিন্তু উপরের প্রান্তটা দেখো বাসের সাথে যেহেতু যুক্ত নাই, সে কি করে, স্থিতি জড়তার কারণে সে কি থাকতে চায়, স্থির থাকতে চায়। তাহলে তুমি খেয়াল করো তো সে এই পজিশনে থাকতে চায়, কিন্তু তোমার নিচের প্রান্তটা বাসের সাথে সামনে আগায় গেছে, তাহলে বলো তো তোমার বডির উপরের প্রান্তটা কি হবে, কিছুটা পিছায়া যাবে। তাহলে ভাই আরেকবার কথাটা রিপিট করতেছি, তোমার নিচের প্রান্ত হচ্ছে বাসের সাথে যুক্ত, তাহলে বাস যদি আগায় যায় নিচের প্রান্তটাও কি হলো, কিছুটা আগায় গেল, কিন্তু উপরের প্রান্তটা যেহেতু ফ্লেক্সিবল, সে বাসের সাথে যুক্ত নাই। তাহলে তুমি খেয়াল করো তো উপরের প্রান্তটা স্থির আছে, সে কি থাকতে চাইবে, স্থিরই থাকতে চাইবে, তাহলে সে তার আগের পজিশনে থাকতে চাইবে। তাহলে তুমি খেয়াল করো তোমার বডির এই অংশটা কিছুটা আগায় গেল, কিন্তু এই অংশটা এখানেই থাকতে চাচ্ছে, তাহলে তোমার এই অংশটা নিচের অংশ থেকে কিছুটা কি হবে, পিছনে চলে যাবে। যার কারণে বাস যখন চলতে শুরু করে স্থিতি জড়তার কারণে আমাদের বডির উপরের প্রান্ত হচ্ছে কিছুটা পিছিয়ে যায়। তো এবার আসো আমরা যে বাস যখন ব্রেক করে তাহলে আমরা কেন এখানে সামনের দিকে ঝুঁকে পড়ি। তাহলে এবার এটার ব্যাখ্যা যদি আসি, তাহলে এখন খেয়াল করো, এখন বাসটা গতিশীল, তুমি বাসে বসে আছো, তুমিও গতিশীল, তাহলে তোমাদের মধ্যে এখন যে জড়তাটা আছে তা হচ্ছে কি জড়তা, গতি জড়তা। তো আগেরটার মতোই এখন তুমি চিন্তা করো যে বাসটা সাথে তোমার বডির নিচের প্রান্ত যুক্ত আছে, তাহলে বাসটা যখন ব্রেক করে থেমে গেল, বলতো তোমার বডির নিচের প্রান্তটা কি হয়েছে, গতিশীল অবস্থা থেকে থেমে গেল, কিন্তু উপরের প্রান্তটা যেহেতু বাসের সাথে যুক্ত নাই, তাহলে সে তো এতক্ষণ গতিশীল ছিল, তাহলে গতি জড়তার কারণে সে এখনো গতিশীল থাকতে চায়। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো বাসের সাথে তোমার নিচের প্রান্ত স্টপ হয়ে গেছে, কিন্তু উপরের প্রান্তটা গতি জড়তার কারণে আরো কিছুটা সামনে চলে যায়, যার কারণে তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো। তাহলে খেয়াল করো যে আমাদের এই দুইটার মধ্যে হচ্ছে স্থিতি জড়তা এবং গতি জড়তার কাজ ঘটে। তাহলে আমরা প্রথমটাতে কি ঘটে, স্থিতি জড়তার কারণে আমাদের শরীরের সামনের এবং উপরের অংশ পিছায়া যায়, আর সেকেন্ড কন্ডিশনে হচ্ছে গতি জড়তার কারণে আমাদের শরীরের সামনের অংশ কিছুটা আগায় যায়, যার কারণে আমরা ঝুঁকে পড়ি। তো 3 নাম্বার যে ব্যাখ্যাটা আছে খেয়াল করো তো, আমরা লেখা আছে গাড়ি চালানোর সময় গাড়ি চালকগণ সিট বেল্ট বাঁধেন কেন। এখন তুমি খেয়াল করো তো গাড়ি যখন ব্রেক করে তাহলে গতি জড়তার কারণে তুমি কি করো, সামনের দিকে চলে যাও। তাহলে তোমার এই বডিটাকে গাড়ির সাথে যদি যুক্ত করি, তাহলে তুমি খেয়াল করো তো গাড়ি যখন হঠাৎ চলতে শুরু করবে বা গাড়ি যখন হঠাৎ থেমে যাবে, তোমার বডির নিচের প্রান্ত যেমন গাড়ির সাথে যুক্ত, অর্থাৎ গাড়ি থামলে তোমার বডির নিচের প্রান্ত থেমে যাচ্ছে, গাড়ির গতিশীল হলে তোমার উপরের প্রান্ত গতিশীল হয়ে যাচ্ছে।
আর এইটা যেহেতু বারবার সামনে বা পিছে যায়, এই কারণে আমরা কি করি, সিট বেল্ট দিয়ে তোমার বডির এই প্রান্তটাকেও গাড়ির সাথে যুক্ত করে দিই। তাহলে কি হবে, তাহলে তোমার পুরো বডিটা এখন গাড়ির মতোই কাউন্ট হবে। তাহলে গাড়ি যখন স্থির থেকে গতিশীল হবে তখনও তুমি আর পিছনের দিকে হেলে পড়বে না, আবার গাড়ি যখন ব্রেক করবে তখনও তুমি এই সিট বেল্টের কারণে সামনের দিকে ঝুঁকে পড়বে না। অর্থাৎ নিরাপত্তার জন্য হচ্ছে আমরা এই সিট বেল্টটা ব্যবহার করি। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমাদের বলা হচ্ছে তোমার কাছে মনে করো একটা গ্লাস আছে, এই গ্লাসের উপর তোমরা বাসায় আজকে এটা করতে পারো। তো একটা গ্লাসের উপর একটা শক্ত কিছু রাখবা, একটা কাগজ বা একটা কার্ড রাখবা। রাখার পরে এখানে একটা কয়েন রেখে তুমি যদি খুব সূক্ষ্মভাবে এই কার্ডটাকে টোকা দাও, দেখবা যে তোমার কার্ডটা সামনে চলে গেছে আর কয়েনটা গ্লাসের ভিতরে পড়ে গেছে। তাহলে এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে তোমার জড়তা। কারণ কি, তুমি খেয়াল করো তো, কয়েনটা খুব আলতোভাবে কার্ডের উপর এভাবে বসে আছে। তুমি যখন টোকা দিলা তখন তোমার কার্ডটা গতিশীল হয়ে সামনে চলে গেল, কিন্তু কয়েন তার স্থিতি জড়তার কারণে কয়েন ওই গ্লাসের উপরে যে জায়গাটাতে ছিল ওইখানেই থাকতে চায়। তাহলে এতক্ষণ ওইখানে কার্ড ছিল যার কারণে কয়েনটা বসা ছিল, কিন্তু এখন তো কার্ডটা সরে গেছে, তাহলে কয়েনটা তোমার হচ্ছে গ্লাসের ভিতরে পড়ে যাবে। তাহলে এটা কেন হচ্ছে, দেখি স্থিতি জড়তার কারণে কয়েনটা তার আগের অবস্থান বজায় রাখতে চায়, যার কারণে কার্ডটা সরে গেলে সে হচ্ছে গ্লাসের ভিতরে নিচে পড়ে যায়। তো খেয়াল করো, আমরা এখন এই অধ্যায়ের নাম বল। তো আমরা এখন দেখবো যে বল কাকে বলে, এই জিনিসটা আমরা এখনো পড়ি নাই, তো এটা পড়বো। তো আমরা বইয়ের ভাষায় সংজ্ঞাটা বাইরে লিখছি। এখানে যাওয়ার আগে আমরা নর্মালি বুঝি যে বল জিনিসটা কি। মনে করো যে ভাইয়া প্রথম থেকে বলতেছি যে তুমি টিভি দেখতেছো আর তোমার আম্মা তোমাকে পড়ার জন্য বলতেছে। খেয়াল করো তো, আম্মা তোমাকে পড়ার জন্য বলতেছে কিন্তু তুমি টিভি রুম থেকে উঠতেছো না, কারণ সুন্দর একটা নাটক বা মুভি চলতেছে। খেয়াল করো তো, এখন যদি আম্মা তোমাকে পিটা দেয় বা বকাবকি করে তাহলে কিন্তু তুমি ঠিকই যে পড়তে বসবা। তাহলে তুমি খেয়াল করো তো, তুমি টিভি দেখতে চাচ্ছ, এই জিনিসটাকে হচ্ছে আমরা বলতেছি কি জড়তা। অর্থাৎ তুমি টিভি দেখতেছো, তুমি চাচ্ছ টিভি দেখতে, কিন্তু আম্মা কি করলো, তোমাকে পিটা দিল বা বকা দিল, এতে কি করলা, তুমি টিভি বন্ধ করে যেয়ে পড়তে বসলা। তাহলে তুমি খেয়াল করো তো, আম্মা তোমার উপরে যে জিনিসটা দিল, এই জিনিসটা দিয়ে আম্মা কি করলো, তোমার জড়তার পরিবর্তন করলো। তাহলে যেই জিনিসটা বস্তুর জড়তার পরিবর্তন করে তাকে আমরা বলি হচ্ছে বল। তাহলে আগে এভাবে বুঝো, আমরা পরে বইয়ের ভাষায় যাই। তাহলে যে জিনিসটা কি করে, বস্তুর জড়তার পরিবর্তন করে তাকে আমরা বলি হচ্ছে বল। যেমন এই যে কলমটা এখানে স্থির আছে, তাহলে এই চাইবে কি আজীবন স্থির থাকতে, কারণ কি সেই স্থিতি জড়তা কাজ করতেছে। এখন খেয়াল করো, তুমি একে টোকা দিলে সে গতিশীল হয়, তাহলে এই টোকাটাকে আমরা বলবো হচ্ছে কি তার উপর একটা আমরা বল প্রয়োগ করছি, কারণ কি এই টোকাটা দিলে তার জড়তার পরিবর্তন ঘটতেছে। আবার মনে করো একটা ফ্যান চলতেছে, তাহলে বলতো সে আজীবন চাইবে কি গতিশীল অবস্থায় এভাবে ঘুরতে চাইতে, কিন্তু তুমি যদি সুইচটা বন্ধ করে দাও দেখবা যে সে আস্তে আস্তে থেমে গেল। তাহলে তুমি খেয়াল করতো, সুইচ বন্ধ করে দিছো, এই কথার মানে তুমি তার উপর একটা বল প্রয়োগ করছো, করে তার গতি জড়তাটাকে কি করছো, থামায়া দিছো। তাহলে আমরা কি বুঝলাম, যে যেই জিনিসটা বস্তুর জড়তার পরিবর্তন করে তাকে আমরা বলি হচ্ছে বল। এবার আসলে আমাদের বইয়ে কি বলছে, দেখো বইয়ে বলছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে। খেয়াল করতো, আমাদের কলমটা স্থির ছিল, তুমি এটাকে টোকা দিয়ে কি করলা, গতিশীল করলা। বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে। তুমি খেয়াল করো, ফ্যানটা ঘুরতেছিল, তুমি সুইচ বন্ধ করে দিলা, তাহলে গতিশীল বস্তুটার গতির তুমি পরিবর্তন করলা, তাকে আমরা কি বলি, বল বলি। তাহলে তুমি খেয়াল করো তো, এই যে টোকাটা দিলাম বা একটা বস্তুকে আমরা টান, যেমন একটা বস্তু, ভারী একটা বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে বলো তো সে আজীবন স্থির থাকতে চাইবে। তুমি একটা দড়ি বাঁধে যদি এটাকে টান দাও, তাহলে এই টানটা দিলে তার সে গতিশীল হবে, অর্থাৎ তার স্থিতি জড়তার পরিবর্তন হবে। তাহলে এই টানটাকে আমরা বলবো হচ্ছে কি বল। তাহলে বলটা আমরা আরেকবার বলি, বলটা হচ্ছে যা বস্তুর জড়তার পরিবর্তন করে তাকে আমরা বলি হচ্ছে বল। আর পরীক্ষায় আসলে আমরা অবশ্যই বইয়ে যে সংজ্ঞাটা আছে তোমরা এই সংজ্ঞাটা লিখবা। তো আসো আমরা এখানে এবার আমরা দুইটা গ্রাফ আঁকা আছে, এই গ্রাফগুলো একটু দেখো। তো এই গ্রাফগুলোতে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে একটা বস্তুর জন্য দুইটা গ্রাফ আঁকা আছে। তো প্রথম গ্রাফটা ভাই এখানে আরেকবার বড় করে আঁকি। তো
তো তোমরা খেয়াল করো, আমরা প্রথম গ্রাফটা আঁকতেছি, দুইটা গ্রাফই খেয়াল করো দেখতে একই রকম। তো আমরা তোমাদের গতি অধ্যায়ে গ্রাফ আঁকা শিখছি, ওই জিনিসগুলো এখন এখানে লাগবে। অবস্থান, এদিকে নিচে হচ্ছে আমরা সময়, এখানে 0 t1 t2। তো তুমি খেয়াল করো তো দুইটা গ্রাফই দেখতে সেম, কিন্তু দুইটা গ্রাফের মধ্যে পার্থক্যটা কি? প্রথম গ্রাফের এদিকে নিচে হচ্ছে অবস্থান, আর দ্বিতীয় গ্রাফের এদিকে নিচে হচ্ছে আমরা বেগ। তাহলে তুমি আসো আমরা প্রথমে এই গ্রাফটাতে আসি। তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে এই গ্রাফের কোথায় বল প্রয়োগ করা হচ্ছে আর কোথায় বল প্রয়োগ করা হয় না। তো আমরা আসো ফার্স্টে আমরা আগে গ্রাফটা বুঝি, যে গ্রাফটা কি বোঝাচ্ছে, তারপরে আমরা বল প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝবো। তুমি খেয়াল করো তো সময়ের এদিকে গেলে সময়ের মান কি হবে? বাড়বে। তো তোমার বোঝার জন্য ভাইয়া এটাকে মনে করলাম হচ্ছে 10 সেকেন্ড ধরলাম, এটাকে হচ্ছে আমরা 20 সেকেন্ড ধরলাম, আর এটাকে কোন একটা সময় 30 সেকেন্ড ধরলাম, মনে করো বোঝার জন্য। তাহলে তুই খেয়াল করো তো সময় যত যাচ্ছে, প্রথমে এইখান থেকে এখানে আসো, বলতো বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। খেয়াল করো তো সময়ের মান 0 থেকে 10 হলো, বস্তুর অবস্থান আমরা মনে করলাম এটাকে 5, অর্থাৎ বস্তু 5 এ আছে, শূন্যতে তোমার 1 এ 2 এ 3 এ 4 এ যখনই যাও না কেন বস্তুর অবস্থান একই থাকতেছে। অর্থাৎ আমি এখানে দাঁড়ায় আছি 10 সেকেন্ড পর্যন্ত এখানেই দাঁড়ায় আছি। তাহলে বলো তো ভাইয়া স্থির নাকি গতিশীল? অবশ্যই স্থির। তাহলে বলো তো আমার উপরে কোনো বল প্রয়োগ করা হচ্ছে কিনা? অবশ্যই না, কারণ কি বল প্রয়োগ করা হলে আমি কি হতাম? গতিশীল হতাম। তার মানে এইখান থেকে এই পর্যন্ত কোনো বল প্রয়োগ করা হয় নাই। এবার আসো আমরা এইখানে খেয়াল করো, বলতো এইখানে এই সরল রেখাটা দেখো, আমরা আগের অধ্যায়ে তোমরা আঁকছো যে এখানে যদি আমরা অবস্থান আর এইদিকে যদি আমরা সময় নেই আর এইরকম লেখচিত্র, এটা হচ্ছে তোমরা দেখবা আগে যারা এটা বুঝবা না, আগের অধ্যায়ে যে গ্রাফগুলো দেখবা ভাইয়া আঁকাইছি, এটা হচ্ছে সমবেগে গতিশীল একটা বস্তুর জন্য গ্রাফ হচ্ছে এটা। তার মানে এই ক্ষেত্রে বস্তুটা হচ্ছে সমবেগে গতিশীল, কারণ কি তার অবস্থানের পরিবর্তনের হার সব সময় সেম, একটা সরল রেখা হচ্ছে, তাহলে এখানে বস্তুটা সমবেগে গতিশীল হচ্ছে। এরপরে এখানে আসো, এখানে এইদিকে যদি আসি, আমরা মনে করলাম এর অবস্থান এখন হচ্ছে 10, তাহলে দেখো 20 সেকেন্ডে তার অবস্থা 10, 30 সেকেন্ডেও তার অবস্থান 10। তাহলে বলো তো এই ক্ষেত্রেও তার কি হচ্ছে না? অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এই ক্ষেত্রেও সে কি আছে? তোমার স্থির আছে। তো এবার আসো আমরা কোথায় কোথায় বল প্রয়োগ হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে না। তো মনে করো আমরা এইখান থেকে এই পর্যন্ত বলতো বস্তুটা স্থির ছিল, সে এখন স্থিরই আছে। তাহলে বলতো এই পর্যায়ে তার উপর কোনো বল প্রয়োগ করা হয়েছে কিনা। তা আমরা মনে করো 0 থেকে t1 এর মাঝখানে কোনো একটা সময় ধরে নিলাম t ইচ্ছা মতো। তাহলে বলতো তো আমরা এখানে 0 থেকে 10 লিখছি, তাহলে আমরা মনে করলাম 5। বলতো 5 সেকেন্ডে কোনো বল প্রয়োগ করা হয়েছে কিনা, তোমাকে ভাই এটা জিজ্ঞেস করলাম। বলতো 5 সেকেন্ডে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, তার মানে 5 সেকেন্ডে কোনো বলও প্রয়োগ করা হয় নাই। তাহলে বলতো এই 5 0 থেকে কি বলতো বড়, আর এই 5টা হচ্ছে কি তোমার 10 এর থেকে ছোট। তাহলে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখি, যে 5 এটা হচ্ছে 10 থেকে ছোট, আর এই 5 এটা হচ্ছে 0 থেকে বড়। অর্থাৎ এখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই, বল প্রয়োগ করা হয় নাই। তার মানে এখানে আমরা কোনো বল প্রয়োগ করি নাই। তাহলে এবার আসো আমরা এই জিনিসগুলো তো আমাদের দেওয়া নাই, তাহলে আমরা এই 5টাকে আমরা মনে করলাম যে কোনো একটা সময় t, আর এই 10টাকে আমরা কি ধরছিলাম t1। তাহলে এই সময়টাতে আমরা কোনো বল প্রয়োগ করি নাই। এবার আসো আমরা এই যে 20 থেকে 30, খেয়াল করো তো 20 থেকে 30 এ তার আবার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। বলতো যেহেতু অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানেও তুমি কি করতেছো না? কোনো বল প্রয়োগ করতেছো না। তাহলে এবার আসো তো বলতো 20 এই সংখ্যাটা কি 30 এর থেকে ছোট, তার মানে এখানে হচ্ছে আমরা, অর্থাৎ তুমি খেয়াল করো 21, তোমার এখানে 22, অর্থাৎ এই সময়গুলোতে আমরা কোনো বল প্রয়োগ করতেছি না। তা আমরা এটাকে কিভাবে লিখি, যে 20 30 এর চেয়ে ছোট, অর্থাৎ 30 এর থেকে ছোট কিন্তু 20 এর মধ্যে, এর মধ্যে আমরা কোনো বল প্রয়োগ করতেছি না। তাহলে আমরা 20 কে ধরছিলাম কি বলতো t2, আর 30 যে কোনো একটা সময় t, তাহলে এখানেও কোনো বল প্রয়োগ করা হয় নাই। তাহলে আসলে বল প্রয়োগ কোথায় হয়েছে তুমি দেখো তো, এই পর্যন্ত বস্তুটা স্থির ছিল, এইখান থেকে সে গতিশীল হওয়া শুরু করছে, আবার এখানে সে গতিশীল ছিল, এইখান থেকে সে স্থির হয়ে গেছে। তাহলে তুমি খেয়াল করো তো স্থির অবস্থান হতে তাকে তুমি গতিশীল করছো কোথায়?
T1 পর্যায়ে এসে দেখো তারপর থেকে সে গতিশীল হয়ে গেল। আবার এখানে T2 তে খেয়াল করো, T2 এর পর থেকে সে স্থির হয়ে গেল। তার মানে তুমি এখানে তার অবস্থার পরিবর্তন করতেছো, আবার এখানেও তার অবস্থার পরিবর্তন করতেছো। অর্থাৎ T ইকুয়াল যখন T1 তখন তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করা হয়েছে। আবার T ইজ ইকুয়াল যখন T2 তখনও বল প্রয়োগ করা হয়েছে। তাহলে তুমি খেয়াল করো, এই পর্যায়ে তুমি স্থির থেকে তাকে বল প্রয়োগ করে গতিশীল করছো, আর এইখানে তাকে তুমি বল প্রয়োগ করে গতিশীল থেকে স্থির করছো। এবার আসো মাঝখানের এই পজিশনটাতে কি হচ্ছে বলতো। মাঝখানের এই পজিশনটাতে দেখো তো তার বেগের মানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আমরা একটু আগে বললাম এই জিনিসটা হচ্ছে একটা সমবেগের লেখচিত্র। তাহলে বলতো বস্তু যদি সমবেগে চলে তার গতির কোনো পরিবর্তন হয় না। তাহলে বলতো গতির যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে কি এখানে বল প্রয়োগ করা হচ্ছে কিনা? অবশ্যই না। কারণ কি, গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়, তাহলে তার গতি যা আছে তাই থাকতেছে। তাহলে এখানে আমরা কোনো বল প্রয়োগ করি নাই। কারণ কি, বলের সংজ্ঞায় তুমি বলছো যা বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, কিন্তু তাহলে আমরা দেখতেছি এখানে গতির কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ গতি সবসময় সেম থাকতেছে। তাহলে এখানে বল প্রয়োগ করা হয় নাই। তার মানে আমাদের T1 লেস দেন T লেস দেন T, এখানেও আমরা বল প্রয়োগ হয় নাই, বল নাই। তাহলে এখানেও আমাদের বল প্রয়োগ করা হয় নাই। তাহলে এই গ্রাফটা ভাইয়া বুঝাই দিছি। এটা হচ্ছে আরেকটা যে গ্রাফটা ভাইয়া রাতে তোমাদের বইয়ে আছে, এটা হচ্ছে তোমরা বাসায় বইতে দেখে নিবা যে কোনটাতে বল প্রয়োগ করা হয়েছে, কোনটাতে বল প্রয়োগ করা হয় নাই। তো খেয়াল করো, তোমরা এই জিনিসটা তো পড়লা। এবার আসা হচ্ছে আমরা এই যে বল, এই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের বিজ্ঞানী নিউটন উনি হচ্ছে একটা সূত্র দিছে। তো বলের সাথে বস্তুর যে জিনিসগুলো আছে, তাহলে আমরা নিউটনের বলের সূত্রগুলো আমরা যদি এখন দেখব। তো খেয়াল করো, বিজ্ঞানী নিউটন হচ্ছে আমাদের বল নিয়ে 3টা সূত্র দিছে। এই সূত্রগুলোকে আমরা বলি হচ্ছে নিউটনের গতিসূত্র। তাহলে নিউটন কিসের উপর সূত্রগুলো দিছে? বস্তুর ভর, গতি ও বল, এই 3টা রাশির উপর নিউটন হচ্ছে সম্পর্ক স্থাপন করছেন, এবং এখানে তিনি হচ্ছে 3টি সূত্র প্রদান করেন। এই 3টি সূত্রকে আমরা বলি হচ্ছে নিউটনের গতিসূত্র, নিউটনের গতিসূত্র। তাহলে খেয়াল করো ভাইয়া, আরেকবার বলি যে বিজ্ঞানী নিউটন বস্তুর ভর, গতি ও বল এই 3টা রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে 3টা সূত্র প্রদান করেন। এই 3টা সূত্রকে আমরা বলি হচ্ছে নিউটনের গতিসূত্র। তো এই সূত্রগুলো উনি প্রদান করেন হচ্ছে, উনি এই সূত্রগুলো 1687 সালে তার একটা গ্রন্থ, এই গ্রন্থটাকে তার অমর গ্রন্থ বলা হয়, কারণ এখানে হচ্ছে তুমি এই নিউটন 3টা সূত্র প্রদান করছেন, এবং আমাদের পদার্থ বিজ্ঞানের একেবারে বেসিক বা ফান্ডামেন্টাল ল হচ্ছে এই 3টা ল। অর্থাৎ এই 3টা ল এর উপর ভিত্তি করেই হচ্ছে আমরা পদার্থ বিজ্ঞান জিনিসের অগ্রসর হচ্ছে। তো ওনার যে বইটার নাম হচ্ছে ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। তাহলে খেয়াল করো, উনি হচ্ছে তার বইয়ের নামটা অনেক বড়, এই সালটা এবং এই বইয়ের নামটা একটু অবশ্যই মনে রাখবা যে 1687 সালে স্যার আইজ্যাক নিউটন ঠিক আছে। তাহলে স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই বইতে বস্তুর ভর, গতি ও বল এই 3টা রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে
তিনটি সূত্র প্রদান করেন। এই তিনটা সূত্রকে আমরা বলি হচ্ছে নিউটনের গতিসূত্র। তাহলে পরীক্ষায় এটা কিন্তু আসে যে নিউটনের গতিসূত্র বলতে কি বুঝো, তারপরে এমসিকিউতে আসে কত সালে তিনি এই সূত্রগুলো প্রদান করছেন, তারপর কোন গ্রন্থে এই জিনিসগুলো প্রদান করছেন। তাহলে এগুলা তোমরা ভালো করে মাথায় রাখবা। তো আসো আমরা গতির তিনটা সূত্রের আমরা আজকের ক্লাসে হচ্ছে গতির প্রথম সূত্রটা নিয়ে পড়াশোনা করব। তাহলে খেয়াল করো, আমরা প্রথম সূত্রটা হচ্ছে আমরা যে প্রথম সূত্র নিউটনের তো খেয়াল করো এই নিউটনের প্রথম সূত্র অলরেডি তোমরা পড়ে ফেলছো। খেয়াল করো তো আমাদের এই কলমটা যে স্থির আছে, বলো তো এই কলমটাকে যদি তুমি টোকা না দাও বলতে এটা কখনো গতিশীল হবে কিনা? অবশ্যই না। আবার ঠিক একই ভাবে একটা ফ্যান ঘুরতেছে, তুমি যদি সুইচ অফ না করো বলতে এই ফ্যানটা থামবে কিনা? অবশ্যই না। তাহলে এই জিনিসটাকেই হচ্ছে বিজ্ঞানী নিউটন সর্বপ্রথম পর্যবেক্ষণ করে খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। কিভাবে? যে আমরা যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, যেমন এটাকে যদি আমরা টোকা না দিই, তাহলে স্থির থাকলে বস্তু হলে এটা আজীবন স্থির থাকবে। তাহলে প্রথম কথাটা কি বললেন উনি, যে একটা কলম স্থির আছে, তুমি যদি এটাকে টোকা না দাও এটা আজীবন স্থিরই থাকবে। আবার একটা ফ্যান গতিশীল আছে, তুমি যদি এটাকে সুইচ বন্ধ না করো এটা আজীবন গতিশীল থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্রটা। তো আসো এবার আমরা বইয়ের ভাষায় যাই। তো এবার আসো আমরা বইয়ের ভাষায় যদি যাই এবং এই সূত্র তিনটা আমরা এই অধ্যায়ে আস্তে আস্তে তিনটা সূত্র পড়বো। তো প্রথম সূত্রটা, দ্বিতীয় সূত্রটা, তৃতীয় সূত্রটা, এবং এগুলা খুব সুন্দরভাবে যেভাবে আছে হুবহু এভাবে মুখস্থ রাখবা। পরীক্ষায় এগুলা প্রায় সময় আসে যে প্রথম সূত্রটি বিবৃত করো, দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। এই কথার মানে প্রথম সূত্রটা লেখো, দ্বিতীয় সূত্রটা লেখো। তো আসলে আমরা এতক্ষণ যা পড়ছি ওইটাকে উনি সাজায় বলছে কি, দেখো যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, যেমন যে তোমার মার্কারটাকে আমরা টোকা না দিলে, তাহলে মার্কারটা যদি স্থির থাকে তাহলে খেয়াল করো স্থির বস্তু স্থির থাকবে, তাহলে টোকা না দিলে মার্কারটা স্থির ছিল স্থিরই থাকবে। এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ এই মার্কারটা মনে করো এখানে ঘুরতেছে, তুমি যদি এটাকে থামাইতে না চাও তাহলে এটা আজীবনই এদিকেই চলতে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্রটা। এখন এখান থেকে আমাদের একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসে যে খেয়াল করো নিউটনের প্রথম সূত্র হতে জড়তার ধারণা পাওয়া যায়। খেয়াল করুন দুইটা জিনিস আছে, যে নিউটনের প্রথম সূত্র হচ্ছে বল কাকে বলে তার সম্পর্কে একটা ধারণা দেয়। তুমি খেয়াল করো তো নিউটনের প্রথম সূত্র বল কাকে বলে তার একটা ধারণা দেয়। দেখো তো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করো, অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারি যে তুমি টোকা দিলে না বা ঠেলা না দিলে বস্তুর অবস্থার পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে আমরা বলেরও একটা ধারণা পাই, আবার জড়তারও একটা ধারণা পাই। এই ব্যাখ্যাটা আসে জড়তার কিভাবে ধারণা পাই। খেয়াল করো তো এই বস্তুটা স্থির আছে, তাহলে তো সে আজীবনই স্থির থাকতে চাবে। তাহলে তুমি একে যদি বল প্রয়োগ করো তাহলে কি হবে বলো তো, তার জড়তার পরিবর্তন হবে। আবার একটা গতিশীল বস্তু চাইবে কি আজীবন গতিশীল থাকতে, তাহলে তুমি যদি তাকে থামাইতে চাও তাহলে তুমি কিছু দিয়ে তাকে পিছনের দিকে টান দিতে হবে। তাহলে তুমি টান দিচ্ছ, তার মানে তার গতির পরিবর্তন করতেছো, তার মানে তার জড়তার পরিবর্তন করতেছো। তাহলে এখানে আমাদের ওই কথাটাই বলছে, যার কারণে আমরা বলতে পারি যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণাও পাই এবং নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণাও পাই। এখন আসো আমরা বলকে কয়েকটা ভাগে ভাগ করছি। তা আসো আমরা আজকে ফার্স্টে বলটাকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করছি। যে বল এটাকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্পর্শ বল আর আরেকটা হচ্ছে আমাদের অস্পর্শ বল। তাহলে আমরা বলটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। এখন এই স্পর্শ বল বলতে আমরা কি বুঝবো? মনে করো এই যে তোমার মার্কারটা আছে, এই মার্কারটাকে যে তুমি টোকা দিচ্ছ, খেয়াল করো তো এই মার্কারটাকে যখন তুমি টোকা দিচ্ছ মার্কারের সাথে তোমার হাতের একটা কি হচ্ছে বলতো, স্পর্শ হচ্ছে। তাহলে এই বলটাকে আমরা বলি হচ্ছে স্পর্শ বল। অর্থাৎ দুটা বস্তুর মধ্যে যদি স্পর্শ ঘটে
তাহলে যে বলটা আমরা দিই তাকে বলি হচ্ছে আমরা স্পর্শ বল। যেমন একটা ভারী বস্তু আছে, তুমি একটা দড়ি বেঁধে ওই বস্তুটাকে টান দিয়ে যদি নিয়ে আসো, তাহলে খেয়াল করো তো তুমি যে টানটা দিচ্ছ এটা হচ্ছে বল। তাহলে তুমি খেয়াল করো দড়ি দিয়ে বস্তুটাকে বাঁধছো, তার মানে দড়ি দিয়ে যেহেতু বল প্রয়োগ করতেছো তুমি, ওই বস্তুর সাথে দড়িটা সংস্পর্শে আছে, তাহলে আমরা তাকে বলি হচ্ছে স্পর্শ বল। আবার যদি আমরা খেয়াল করো ওই যে তুমি টিভি দেখতেছিলা, তোমার আম্মু যদি তোমাকে কিছু দিয়ে মাইর দেয়, তাহলে খেয়াল করো তো ওই বস্তুর সাথে তোমার বডির একটা স্পর্শ হচ্ছে, তাহলে ওই মাইরটাকেও আমরা বলবো হচ্ছে কি বল? স্পর্শ বল। এখন আসো অস্পর্শ বল কোনটা? যে ভাই আমরা তো যা দেখতেছি সবই স্পর্শ বল, অস্পর্শ বল হয় কিনা? তুমি ছোটবেলা থেকেই দেখছো, বলো তো দুইটা চুম্বক যদি তুমি নাও, দুইটা চুম্বককে যদি পাশাপাশি নিয়ে আসো, বলো তো একটা আরেকটার দিকে হয় এইভাবে চলে আসে, কিংবা এদেরকে যদি তুমি কাছে নাও, যদি বিপরীত হয় দেখবা যে একটা চুম্বক আরেকটা চুম্বককে দূরে ঠেলে নিয়ে যাচ্ছে। এবং ভালো করে যদি তুমি লক্ষ্য করো যে চুম্বক দ্বয়ের মধ্যে কোনো কিন্তু কানেকশন নাই, এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক, আমরা মনে করলাম পরস্পর বিপরীত ভাবে আছে, তাহলে এটাকে আনলে এটা দেখবা সামনে আগায় যায়, এটাকে আনলে এটা সামনে আগায় যায়। তাহলে খেয়াল করো তো এখানে যে চুম্বক বলটা কাজ করতেছে, এরা কিন্তু একে অপরের বডিকে স্পর্শ করে নাই, তাহলে এই টাইপের বলটাকে আমরা বলবো হচ্ছে অস্পর্শ বল। অর্থাৎ যে বলের ক্ষেত্রে বস্তুদ্বয় পরস্পরকে স্পর্শ করে না, তাকে আমরা বলি হচ্ছে অস্পর্শ বল। এখন আসো আমরা বইয়ে কি বলছে ওই জিনিসটা যদি একটু দেখি। তো আসো এবার ভাইয়া বইয়ের ভাষায় আমরা সংজ্ঞাগুলো লিখে দিছি, তো সংজ্ঞা দুইটা একটু খেয়াল করো। যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে আমরা বলি হচ্ছে স্পর্শ বল। অর্থাৎ একটা বস্তু আরেকটা বস্তুকে টাচ করতে হবে, তাকে বলি হচ্ছে আমরা স্পর্শ বল। তো আমাদের এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে এবং অস্পর্শ বলের উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তাহলে স্পর্শ বল কি? খেয়াল করো, ঘর্ষণ বল, টান বল, সংঘর্ষের সময় সৃষ্ট বল। এখন যে ভাই এই বলগুলা কি, এই অধ্যায়ে আমরা আস্তে আস্তে, এখানেও দেখো তিনটা নাম লেখা আছে, এই অধ্যায়ে আমরা এই বলগুলো আস্তে আস্তে পড়বো। তারপরে ভাই এখানে বোঝার জন্য অল্প করে বলে যাই যে সংঘর্ষ বল কি, যে এইখানে বস্তুটা একটা বস্তু আরেকটা বস্তুর উপর চলার সময়, যেমন আমরা যে রাস্তার উপর দিয়ে হাঁটি, তখন হচ্ছে এই রাস্তার সাথে আমাদের একটা ঘর্ষণ কাজ করে। ঘর্ষণ কি, এই জিনিসগুলো আমরা সামনে পড়বো, তখন এই বলটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। তাহলে খেয়াল করতো রাস্তার এবং তোমার মধ্যে যে বলটা কাজ করতেছে, রাস্তার সাথে তোমার বডি টাচ করছে, তাহলে এখানেও আমাদের স্পর্শ হয়েছে, যার কারণে ঘর্ষণ বলটা হচ্ছে স্পর্শ বল। তারপর টান বল, খেয়াল করো ওই যে ভাইয়া যে উদাহরণটা দিলাম, একটা বস্তুকে তুমি বেঁধে দড়ি দিয়ে টানতেছো, তাহলে দড়ির সাথে ওই বস্তুটার সংস্পর্শ আছে, তাহলে টান বলও একটা কি বল? স্পর্শ বল। তারপরে সংঘর্ষের সময় সৃষ্ট বল, মনে করো দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আরেকটার সাথে ধাক্কা খাইছে, তাহলে এই ক্ষেত্রেও খেয়াল করো দুইটা বস্তু একে অপরকে টাচ করে, তাহলে সংঘর্ষের সময় যে বলটা তৈরি হয় সেটাও স্পর্শ বল। তো এবার আসো অস্পর্শ বল কোনটা? আমরা আগেই বলছি যে ক্ষেত্রে দুইটা বস্তু একটাকে আরেকটা টাচ করা লাগে না, তাহলে দেখো বইয়ে কি বলা হচ্ছে, দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই, অর্থাৎ কেউ কাউকে টাচ করবে না, যে বল ক্রিয়া করে তাকে হচ্ছে অস্পর্শ বল বলে। তো অস্পর্শ বলের মধ্যে প্রথমে আছে হচ্ছে মহাকর্ষ বল। তো এটা তোমরা হয়তোবা ক্লাস 8 এ পড়ছো, তারপরে আমরা এটা নিয়ে সামনে আমাদের পড়া আছে, আগামী ক্লাসে আমরা এই মহাকর্ষ বল থেকেই পড়াবো। তো মহাকর্ষ বলটা কি? মনে করো তোমার এবং আমার মাঝখানে একটা বল কাজ করে, অর্থাৎ একটা আকর্ষণ বল কাজ করে তোমার মাঝে এবং আমার মাঝে, এই বলটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ বল। এটা নিয়ে ভাইয়া পরের ক্লাসে পড়াবো। তাহলে খেয়াল করো তো তুমি এবং আমি কেউ কাউকে কিন্তু স্পর্শ করি নাই, তারপরে আমাদের মাঝে একটা বল কাজ করতেছে, তাহলে ওই বলটা হচ্ছে অস্পর্শ বল। তারপরে চুম্বক বল, ভাইয়া যে উদাহরণটা দিছে, একটা চুম্বককে আরেকটার কাছে আনলে একে অপরকে দূরে ঠেলে নিয়ে যায় বা একে অপরকে কাছে টেনে নিয়ে আসে, এই ক্ষেত্রে কেউ কাউকে স্পর্শ করে না, তাহলে চুম্বক বল একটা অস্পর্শ বল। তারপর হচ্ছে তড়িৎ বল, আমরা আগের ক্লাসে এগুলা দেখবো, তড়িৎ বল হচ্ছে একটা অস্পর্শ বল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ভাইয়া যতটুকু পড়াইছি, একটু পরে হচ্ছে ভাইয়া ফ্রেশ নোটটা তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা নোট দেখে তোমরা তোমাদের নোট খাতায় সুন্দর করে এগুলা লিখে নিবা, কারণ তোমাদের যে বইটা আছে ওই বইতে এই জিনিসগুলা তোমরা আজকে দেখবা যে খুবই এলোমেলো ভাবে। তো ভাইয়া গতি অধ্যায়টা যেভাবে তোমাদেরকে গোছায় নোট করে দিছি, এই অধ্যায়টাও তোমাদেরকে এভাবে নোট করে দিব। তো তোমরা আজকে ভাইয়া নোটটা দিলে সুন্দর করে লিখে রাখবা, যেহেতু তোমাদের বইয়ে এলোমেলো, তাহলে তোমার নোটটাই হচ্ছে তোমার জন্য পারফেক্ট হবে।